নমস্কার। মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট বা লং টার্ম পোর্টফোলিও বা মিডিয়াম টার্ম পোর্টফোলিও কিভাবে আউট পারফর্ম করতে পারে মার্কেটকে, সেইভাবে পোর্টফোলিওটাকে অ্যালাইন করা, সেইভাবে স্টক চুজ করা। শুধু স্টক চুজ করলেই হবে না, স্টকের পার্সেন্টেজ অফ অ্যালোকেশন সেইভাবে চুজ করা, এই সব কিছু কিন্তু ডিপেন্ড করে, তাহলেই আপনার পোর্টফোলিও কিন্তু মার্কেটকে আউট পারফর্ম করবে। আজকের এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য, মন দিয়ে শুনবেন। এখন আজকে যেদিন ভিডিওটা তৈরি হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ, সামনে আপনাদের আমার পোর্টফোলিও ওপেন করা আছে। লাইভ মার্কেটে দেখতে পাচ্ছেন মার্কেট চলছে 24,872 নিফটি চলছে। আজকে নিফটি 271 পয়েন্ট, প্রায় 1% মতো মাইনাস। অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু মাইনাস চলছে। নিফটি ব্যাংক, নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স, নিফটি স্মল ক্যাপ সবাই কিন্তু 1 থেকে 1.5% মাইনাস চলছে। কিন্তু যদি আমি হোল্ডিং এ আমার পোর্টফোলিও দেখি, খুব ভালো লাগছে যে একদিনে ডেজ পিএনএল 7% মতো কিন্তু আপ হয়ে আছে, শুধুমাত্র স্টক ইনভেস্টিং। হোল্ডিং এ জানেন শুধুমাত্র স্টক ইনভেস্টমেন্ট থাকে। তো এই জিনিসটা কেন আমি নিজের পোর্টফোলিও সবার সামনে রাখতেও চাই না, তাই জন্য দেখছেন স্টকগুলোকে আমি গার্ড করে রেখেছি। তবে একটা মোটামুটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে আছে সেই স্টকগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমার এই চ্যানেলেই বহুবার ডিসকাশন হয়েছে। এই স্টক লিস্টে 99% স্টক বা 100% স্টক এমন, যেগুলো স্টক নিয়ে কোনো না কোনো সময় আপনাদের সাথেই আলোচনা হয়েছে। যেমন সিডিএসএল ধরুন, একটা তার মধ্যে উদাহরণ। আমার চ্যানেলেই কিন্তু আপনাদের সাথে আলোচনা হয়েছে। শুধুমাত্র পার্সেন্টেজ অফ অ্যালোকেশনটাকেও আপনাকে দেখাতে চাইবো। দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ অ্যালোকেশন কিন্তু বিভিন্ন রকম। যেমন এইটার নেট চেঞ্জ, এই স্টকটার নেট চেঞ্জ কিন্তু 11%, আমি যেই দামে কিনেছিলাম সেই দাম থেকে 11% মাইনাস। কিন্তু অ্যাবসলিউট টার্মসে যদি দেখেন, মাত্র 500 টাকা আমার লস এই পোর্টফোলিওতে দিচ্ছে এই স্টকটা। তার মানে কি, যে ছেলে বা মেয়ে ভালো করছে না আমার ঘরে, তাকে আমি কম খেতে দিচ্ছি, তাকে আমি কম অ্যালোকেশন দিচ্ছি। আর যে ভালো করছে, সত্যিকারের পরিশ্রম করছে, হ্যাঁ, সংসারে টাকা এনে দিচ্ছে, তাকে আমি বেশি করে খেতে দিচ্ছি, বেশি করে যত্ন আত্তি করছি। বুঝতে পারছেন? আমাদের কিন্তু অনেক সময় উল্টোটা হয়। যে ছেলে মেয়ে ভালো কাজ করে না, সংসারে ওই লেজিনেস, ঘুমিয়ে থাকে, হ্যাঁ, তাদের বেশি আমরা পুদু পুদু করি, কারণ সে তো একটু দুর্বল হয়ে আছে না, তাকে ধরে রাখি। যেমন লস মেকিং স্টককে আমরা ধরে রাখি বেশি, বা অ্যালোকেশন নিচের দিকে অ্যাভারেজ বেশি করে তার মধ্যে অ্যালোকেশনটা বাড়াই। আর যে ভালো প্রফিট দিচ্ছে, ভয়ে ভয়ে থাকি, ও বাবা প্রফিট যদি কমে যায়, আগে তাকে বেঁচে বেরিয়ে যাও। আগে সেই ভালো রোজগার করা ছেলে মেয়েকে ঘর থেকে লাথি মেরে বার করে দিই। বুঝতে পারছেন তো? তাই করি তো। প্লিজ এই যে ব্যাপারটা বললাম, সেটা যদি ভালো লেগে থাকে একটু নিচে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই অ্যানালজিটা যদি ভালো লাগে, সত্যি আমরা কিন্তু তা করি। যে লেজি তাকে আমরা ঘরে বসে বসে খাওয়াই, আর যে সত্যিকারের মা বাবার জন্য পরিশ্রম করছে তাকে আমরা ঘর থেকে কখন আগে বার করে দেব প্রফিট মেকিং স্টককে, সেটা করি। একদম দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে তেমন করা হয়নি। তো এই ব্যাপারগুলো আছে, কয়েকটা ব্যাপার আছে। দেখুন, কয়েকটা স্টক 21% মতো লাভ দিচ্ছে। তো কেন এই ভিডিওতে আমি 3-4টে পয়েন্ট বলবো, যেটা আমি নিজে মেনে চলি, তার জন্য পোর্টফোলিওটাকে আউট পারফর্ম করাতে পারি। সেই 2-3টে পয়েন্ট নিয়ে কথা বলবো। তার সাথে আপনাদের জন্য ফ্রি অফ কস্টে একটা ওয়েবিনারের ব্যবস্থা করা আছে। এই ভিডিওতেই সেটা বলবো, মন দিয়ে শুনবেন কিন্তু। ফ্রি অফ কস্টে, এই ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং রিলেটেডই। আচ্ছা, প্রথম যে একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন আসবে, দাদা স্টকগুলোর নামগুলো দেখান, এইগুলো দেখান। একটা ব্যাপার থাকবে, কেন দেখাচ্ছি না আগে বলে নি। প্রথম কথা বললাম তো, আমার সব স্টকই আপনাদের সাথে আলোচনা অবশ্যই আছে। কেন করছি না? কারণ এক একটা স্টক এক একটা দামে নেওয়া আছে। হয়তো কয়েকটা স্টক 2 মাস আগে নেওয়া আছে, কয়েকটা স্টক 3 মাস আগে নেওয়া আছে, কয়েকটা স্টক 1 মাস আগে নেওয়া আছে, এরকম ব্যাপার। তবে হ্যাঁ, এইটুকুনি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ এই পোর্টফোলিওটা আমার স্টুডেন্টদের সামনে, এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের যারা স্টুডেন্ট তাদের সামনে আমি বানিয়েছিলাম স্মল কেসে। যদি দেখেন, এটা জুন জুলাই মাসে আমি তৈরি করেছিলাম। মাঝখানে 2-3 বার রিব্যালেন্সিং করেছিলাম, কিছু স্টক বাইরে বার করেছিলাম। প্রত্যেক মাসেই আমি একবার রিভিজিট করি। প্রত্যেক মাসে যে রিব্যালেন্স করি তা নয়, একবার রিভিজিট
ভিজিট করি আমার পোর্টফোলিওকে যে তার মধ্যে কোনো চেঞ্জেস করব কিনা। তো এটা জুন জুলাই মাস থেকে কিন্তু এই 2024-এ আমি শুরু করেছিলাম। তার মধ্যে থেকে বাজার অনেকবার খারাপ গেছে, ভালো গেছে। বাজার অতটাও মানে মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু বা যে স্টকগুলো মোমেন্টাম স্টক সেগুলো কিন্তু খুব একটা ভালো যায়নি। তার মধ্যেও কিন্তু পোর্টফোলিও যদি লেভেলে দেখেন ভালো রকম পারফর্ম কিন্তু করছে। যদি দেখেন যে স্টকগুলো চলছিল এই বুল মার্কেটে, যেমন রেলওয়ে স্টক, শিপিং স্টক, ডিফেন্স স্টক, সেগুলো কিন্তু এই 2-3 মাস দাঁড়িয়ে গেছে, ভালো পারফর্ম করেনি। তা সত্ত্বেও কিন্তু এই পোর্টফোলিও সুন্দর রিটার্ন জেনারেট করে দিচ্ছে, মার্কেটকে আউটপারফর্ম করেছে। তো যাই হোক, এইবার আমি আপনাদের সাথে কথা বলি। আর স্পেশালি আজকের দিনটা তো খুব ভালো লাগছে, এই জন্য এক একটা স্টক এক একটা দামে হয়তো কেনা আছে। ধরুন স্টক নাম্বার এ আমার কেনা আছে ধরুন একটা দামে, সেটা 1000 টাকা দামে কেনা আছে। এবার আপনি স্টক কেউ সবাই না, কেউ হয়তো সেই স্টকটা দেখে নিল, ও সঞ্জয় দার আছে, তাহলে আমিও কালকে চোখ বুঝে কিনে নিই বলে সে কিনে নেবে, উঁচু দামে হয়তো কিনে নেবে, বা এখন হয়তো সেই স্টক থেকে আমি বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি, সে হয়তো কিনে নেবে, আমি হয়তো নেক্সট দিন বেরিয়ে যাব, সে হয়তো ওটা ধরে বসে থাকবে, তারপর আমার ভিডিওতে কমেন্ট করবে যে স্যার আপনার পোর্টফোলিও দেখে আমি কিনেছিলাম, এখন ফেসে গেছি, কি করব। তাই জন্য, কারণ এটা তো রিব্যালেন্সিংও আমি করি, তাই জন্যই স্টকগুলো দেখাচ্ছি না। এর পিছনে কি প্রসেসটা আছে সেটা বোঝার চেষ্টা করুন। প্রসেসটা যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনি নিজের জন্যও স্টক নিজে থেকে চুজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলুন সেই প্রসেসটা আমরা শুরু করি। আমি পুরো ব্যাপারটা নিয়ে নিই, পুরো বোর্ডটা আপনাদের জন্য। প্রথম কথা, 2-3টে পয়েন্ট বলবো। পয়েন্ট নাম্বার 1, ওয়েবিনার কথাটা বলে নিই, কারণ আজকে যে পয়েন্টগুলো বলবো সেইগুলো ডিটেলসে আপনাদের সাথে লাইভ ওয়েবিনারে ডিসকাস করব ইউটিউব লাইভে। সেটা হবে আমার সঞ্জয় টক্স হিন্দি চ্যানেলে। তার জন্য হিন্দি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। হিন্দি চ্যানেলটার যদি লিংক বলেন এইখানে আছে, সঞ্জয় টক্স। জাস্ট ইউটিউবে সঞ্জয় টক্স বলে সার্চ করবেন, সঞ্জয় টক্স বাংলা আসবে, যেটা এই চ্যানেলটা সেটা নয়, সঞ্জয় টক্স যেটা হিন্দি চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ওইখানে ওয়েবিনারের দিনক্ষণ, পুরো লাইভ ইভেন্ট কবে হচ্ছে সেটা সব জানিয়ে দেব। সেই ভিডিও থেকে কিন্তু দেখে নেবেন। আমি একটা রবিবারেরই প্ল্যান করব, এই মাসেই প্ল্যান করব রবিবারে, সেইটা কিন্তু আপনারা দেখবেন। সেইখানে ডিটেলস থাকবে যে কিভাবে আমি স্টক চুজ করি পোর্টফোলিওর জন্য, কি কি জিনিসগুলো হয় পোর্টফোলিও অ্যালোকেশনের সময় এক্সেট্রা। তো চলুন শুরু করি। যে মেন আরো কিছু পয়েন্ট যেটা আপনাদের সাথে আমি করি। এই চ্যানেলের লিংক কিন্তু সঞ্জয় টক্সের আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফ্রি অফ কস্টে ওয়েবিনার হবে রবিবার দিন। কোন রোববার আমি হিন্দি চ্যানেলে ডিক্লেয়ার করে দেবো, এই বাংলা চ্যানেলেও বলবো, প্লিজ সেই দিন কিন্তু মিস করবেন না। তবে তার জন্য সঞ্জয় টক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রথম যে কথাগুলো হচ্ছে, প্রথম যে ব্যাপারটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ অ্যালোকেশন। প্রথমে আমি স্টক সিলেকশন লিখছি না, সেটা তো আছেই, সেটা নিয়ে বলবো। পার্সেন্টেজ অ্যালোকেশন, যে একটা স্টকে আপনি কত করে পার্সেন্টেজ অ্যালোকেট করছেন। আমার মতে কখনো যদি আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে চান, একটা স্টকে 5-10% বেশি অ্যালোকেট করা উচিত নয়। 5-10% ম্যাক্সিমাম, এটা বললাম। হ্যাঁ, এবার যদি ধরুন একই সেক্টরের 2-3টে স্টক নিয়ে নিলেন, তাহলে আপনার ওই সেক্টরের অ্যালোকেশনটা একটু বেড়ে গেল। ধরুন ওই সেক্টরে আপনি ওভারওয়েট আছেন, সেটা আলাদা ব্যাপার, সেটা থাকতে পারেন, কিন্তু এই নয়। ধরুন আপনি টেক রিলেটেড স্টক পছন্দ করেন, আপনি 4-5টা স্টক নিয়ে নিলেন টেক রিলেটেড, প্রত্যেকটার ওয়েটেজ রাখলেন 10%, তাহলে তো আপনার টোটাল পোর্টফোলিওর 50% হয়ে গেল টেক রিলেটেড স্টক বা একটা সেক্টরে, সেটা একটু রিস্কি হয়ে যাবে। তো এই পার্সেন্টেজ অ্যালোকেশনটা কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে, খুব ভেবে চিন্তে কিন্তু করতে হবে। আমার ওয়েবিনারে আরো ডিটেলসে জানবো, একদম ক্যালকুলেট করে এক্সেল শিটে আপনাদের করে দেখানো হবে। ঠিক আছে, পার্সেন্টেজ অ্যালোকেশন। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি, আমি যদি 2 নম্বর পয়েন্ট বলি, 2 নম্বর পয়েন্ট, এইখানে আমি জাস্ট মেন সেলিয়েন্ট পয়েন্টগুলো একটু টাচ করে যাব। স্টক সিলেকশন, স্টক সিলেকশন, ঠিক আছে, এটা আপনারা জানেন। এবার বলবেন আহামরি কি, এটাই তো মেন ব্যাপার স্টক সিলেকশন, সেটা তো একটু এক্সপিরিয়েন্সের সাথে হয়, সেটা একটু এই হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস সবকিছু, হ্যাঁ, এক্সেট্রা। অনেকের অনেক রকম অ্যাপ্রোচ থাকতে পারে, আমি আমার অ্যাপ্রোচ বলছি। আমার অ্যাপ্রোচ আপনারাও হয়তো জানেন, কিন্তু আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে টেকনো ফান্ডা অ্যাপ্রোচ। কি টেকনো ফান্ডা মানে টেকনিক্যালও থাকে, তার সাথে ফান্ডামেন্টালেরও যোগ থাকে। তাই টেকনো ফান্ডা অ্যাপ্রোচ আমি নিজে ফলো করি। সেটা কি,
সেটা হচ্ছে আমি যখন একটা স্টক সিলেক্ট করি প্রথমে তার টেকনিক্যালটাও দেখি যে টেকনিক্যাল এসে ভালো প্যাটার্ন তৈরি করছে কিনা, তার মধ্যে বায়ার্সরা হাভি হয়ে আছে কিনা, তার মধ্যে ট্রেন্ড ব্যাপারটা আছে কিনা, তার মধ্যে স্মার্ট মানিটা আসছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। ডিটেলসে যদি চান যে হ্যাঁ এইগুলো কিভাবে ডিটেলসে জানতে পারবো, ওই ওয়েবিনারটা জয়েন করতে হবে ফ্রি অফ কস্টে, যেটা আমার সঞ্জয় টক্স হিন্দি চ্যানেলে আছে। শুধু সঞ্জয় টক্স লিখবেন এই চ্যানেলে কিন্তু আমার আছে। চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। ওয়েবিনার এই মাসেই হবে, লাইভ ওয়েবিনার, কেউ মিস করবেন না। আচ্ছা, সেগুলো আছে। টেকনিক্যাল ফান্ডামেন্টালটা কি, কেন টেকনো ফান্ডা ব্যাপার আছে। ফান্ডামেন্টালে আমি দেখি যে স্টকটা আমি নিচ্ছি পোর্টফোলিওতে সেটা কি মানে মার্কেটের কোনো মোট আছে, তার মোট মানে জানেন যে মার্কেটে কি মনোপলি, ডিওপলি বা মার্কেটে তার একটা এজ আছে কিনা, অন্যান্য তো অনেক স্টক আছে তার থেকে এ একটু আলাদা কিনা, এর বিজনেসটা একটু আলাদা কিনা, হ্যাঁ এর ম্যানেজমেন্টটা ভালো কিনা, এর ম্যানেজমেন্ট চোর তো নয়, প্লাস ভ্যালুয়েশনের একটা দেখার ব্যাপার থাকে, ভ্যালুয়েশনটা ভালো আছে কিনা, বিজনেসটা কোন সেগমেন্টে করছে সেই সেগমেন্টটা আমি পার্সোনালি বুঝি কিনা, হ্যাঁ তারপর যে ফান্ডামেন্টাল যে রেশিওগুলো আছে সেগুলো আমার কমফোর্টেবল লেভেলে আছে কিনা, মার্কেটকে আউট পারফর্ম করার মতো মানসিকতা তার আছে কিনা সেই বিজনেসটার বা সেই কোম্পানিটার বা সেই ম্যানেজমেন্টের এক্সেট্রা এক্সেট্রা। ডিটেলসে আরো আমি ওই ওয়েবিনারে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু টেকনো ফান্ডা ব্যাপারটা আমি রাখি, সুতরাং টেকনিক্যাল ব্যাপারটাও থাকে। আর হ্যাঁ আমি একটা জিনিস কিন্তু মেনটেন করি, সেটা হচ্ছে স্টপ লস। আমি ইনভেস্টমেন্টেও স্টপ লস রাখি, এটা কিন্তু মাথায় রাখবেন। এই ইনভেস্টমেন্ট স্টপ লসটা কিন্তু টেকনিক্যাল লেভেলেও হয়, ফান্ডামেন্টাল লেভেলেও হয়। এই দুটো একটু অন্য লাগছে না। ফান্ডামেন্টাল লেভেলে স্টপ লস কি, হ্যাঁ সেটাও ওয়েবিনারে ডিসকাস করব। প্লিজ প্লিজ আপনারা কিন্তু মিস করবেন না, বারবার বলছি। হিন্দিতে ওয়েবিনারটা হবে, কোনো অসুবিধা নয়। এই সঞ্জয় টক্স এই চ্যানেলটা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইবারদের নিয়েই কিন্তু এই ওয়েবিনারটা হবে। আর ওয়েবিনারে কিভাবে জয়েন করবেন তাই সেই ভিডিও আমি সঞ্জয় টক্স চ্যানেলেই আজ বা কালের মধ্যে দিয়ে দেব, দেখে নেবেন। আচ্ছা এইবার আসি যে ঠিক আছে, এই তো দুটো পয়েন্ট হলো। তিন নম্বর পয়েন্ট যেটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং বা স্টক চার্নিং। ঠিক আছে, পোর্টফোলিও রিব্যালেন্সিং এই কথাটা লিখে রাখি। রিব্যালেন্সিং মানে কি, অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি তো লং টার্মের স্টক নিয়েছি, সুতরাং আজকে নিলাম 5 বছর বাদে ঘুম থেকে উঠে দেখব। না, তা নয়, তা হয় না ব্যাপারটা। কারণ 5 বছর বাদে আপনার হয়তো মাঝখানে টাকার দরকার হলো, কথার কথা বলছি, তখন তো আপনাকে টাকাটা ভাঙাতে হবে। তখন যদি পোর্টফোলিও আউট পারফর্ম না করে মার্কেটের থেকে অনেকটা আন্ডার পারফর্ম করে, তখন তো খারাপ। দেখুন, পোর্টফোলিও মাঝে মাঝে আন্ডার পারফর্ম করবে মার্কেটের, সেটা ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার নয়। মাঝে মাঝে করলো, আবার আউট পারফর্ম করলো, আবার একসাথে গেল মার্কেটের সাথে, ওভারঅল মার্কেটের সাথে, সে ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়াস যদি আন্ডার পারফর্ম করে কোনো একটা স্টক বা অ্যাজ আ হোল পোর্টফোলিও বা কোনো একটা সেক্টর, তাহলে তো সেখান থেকে বেরিয়ে যেতেই হবে। বেরিয়ে গিয়ে আবার যখন সেই সেক্টরটা বা যেই স্টকটা বাড়বে ভালো টেকনো ফান্ডা লেভেলে, আবার যখন সেটা আসবে তখন আবার রিএন্ট্রি করা যায়। আমি এটাই বুঝি না যে ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, হিন্দুস্তান ইউনিলিভার মানে নিঃসন্দেহে ভালো স্টক, বিগত 3 বছর আগেও ভালো মুভ দিয়েছে। সেই মুভমেন্টে ধরুন কেউ পার্টিসিপেট করলেন, তারপর তিনি দেখলেন 1-1.5 বছর সাইডওয়েজ হয়ে আছে, তিনি ধরো বেরিয়ে গেলেন, কথার কথা বলছি, বেরিয়ে গেলেন। আবার যখন সেটা ভালো হচ্ছে তখন তো আবার রিএন্ট্রি করা যায়। আমি এটাই বুঝি না, একটা স্টকে রিএন্ট্রি করতে তো কেউ বারণ করেনি যখন সে ভালো হয়ে গেছে। মানে এই নয়, আমি জানি যে কয়েকজন বলে ওহো যদি বেরিয়ে যাই পরে তো আর ঢুকতে পারবো না। হ্যাঁ, সেই দামটা হয়তো পাবেন না, তার থেকে একটু উঁচু দামে নেব, ঠিক আছে। তখন তো আমি উঁচু দামে নিচ্ছি কেন, জানি যে স্টকটা যে উঁচু দামে নিয়েছি আরো উঁচু দামে আমি বিক্রি করতে পারবো। আমি কি লেভেলে বিশ্বাসী, আমি এই লেভেলে বিশ্বাসী বা আমি এই পদ্ধতিতে বিশ্বাসী যে আমি কোয়ালিটি স্টক নেব, যে স্টক বা যে সেক্টরটা ট্রেন্ডে আছে বা ভালো বিজনেস করছে, সেই স্টক যদি আমি উঁচু দামে নেব এবং আমি বিক্রি করব আরো উঁচু দামে। এই নয় যে আমি একদম যখন সেই সেক্টরটা নিচু হয়ে আছে, একদম নিচের দিকে যাচ্ছে তখন নেব, আশা করে রাখবো কোনো এক সময় সে উপরে যাবে না। দেখুন আপনাদের সামনেই আমি এই পোর্টফোলিওতে যে দুটো মানে যে স্টকের বক্সটা ঢেকে রেখেছিলাম, অ্যাজ আ ডিসক্লেমার বলে দিই, তার মধ্যে আমার দুটো ইটিএফ আছে, আইটি বিজ মানে আইটি ইটিএফ, আইটি ইন্ডেক্স ইটিএফ, আর একটা ফার্মা ইন্ডেক্স ইটিএফ।
আমার চ্যানেলের যারা রেগুলার দর্শক তারা প্লিজ নিচে কমেন্ট করবেন, এটা রিকোয়েস্ট করলাম। 6 মাস আগে বা 8 মাস আগে থেকে আপনাদের আমি এই চ্যানেলেই কভার করেছি কিনা বলুন, ফার্মা নিয়ে, যে ফার্মা ঘুরছে, ফার্মা স্টক দাঁড়াচ্ছে বা ফার্মা অ্যাজ আ ইন্ডেক্স ঘুরে দাঁড়াচ্ছে, আর আইটি ইন্ডেক্স বা আইটি অ্যাজ আ সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য দেখাচ্ছে। আমি কিন্তু 8 থেকে 10 মাস আগে থেকে এই কথা আপনাদের বলেছি। আজকের দিনে আমার পোর্টফোলিওতে যদি ওয়ান অফ দ্য গুড পারফর্মিং স্টক বা ইটিএফ বলেন, সেটা হচ্ছে আইটি ইটিএফ, ফার্মা ইটিএফ। আইটি ইটিএফ তো 20-30% উপর বেশি রিটার্ন দিচ্ছে এই কদিনে, মাসে, 1 বছরও হয়নি। তাহলে এই জন্যই বলার চেষ্টা করছি যে এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে, যে কখন কোন সেক্টরটা আমি নেব। যখন সে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, ফার্মা এতদিন ধরে ঘুমিয়েছিল, এখন সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, তখন আমি নিলাম। কোভিডের পর থেকে ভালো হচ্ছে দেখছেন, তখন নিলাম। 2014 থেকে 2019 পর্যন্ত সে দাঁড়িয়েছিল। সেই 6 বছর তো ফার্মাতে যে থাকতেই থাকতে হবে তার তো মানে নেই। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওগুলো খুলে দেখুন, তারাও 2019-এর আগে 2018-18-তে তাদের টপ অ্যালোকেশনে ফার্মা সেক্টর ছিলই না, সান ফার্মা নেই। ঠিক আছে। আর যারা একটু পুরনো তারা বুঝবেন 2012 সালে 2010 সালে যখন ফার্মা সেক্টরের বুলরান চলছিল, তখন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের টপ 3 অ্যালোকেশনে বা টপ 5 অ্যালোকেশনে ফার্মা কোম্পানি ছিল। সে লুপিন বলুন বা সান ফার্মা বলুন বা সিপলা বলুন, ছিল। তাহলে তারাও তো নিজেদের মতো করে চেঞ্জ করে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা, তাহলে আপনি কেন করব না? যখন দেখতে পাচ্ছি হ্যাঁ এর জন্য একটু নলেজ দরকার, এই জন্য একটু পারিপার্শ্বিক অবস্থার উপর জানতে হবে, আর বেসিক মানে এত নয় যে রকেট সায়েন্স জানতে হবে, বেসিক জিনিস জানলেও কিন্তু কাজটা হয়ে যায়। সেই জিনিসগুলোই আমি আমার ওয়েবিনারে ফ্রি অফ কস্টে আপনাদের সাথে আলোচনা করব, কারণ আমি মনে করি ইনভেস্টমেন্টটা সবার দরকার। ইনভেস্টমেন্ট করাটা সবার দরকার, সে ট্রেডিং করুক না করুক, ইনভেস্টমেন্টটা কিন্তু সবার জন্য দরকার। আমাদের ছেলেমেয়ের নেক্সট ভবিষ্যতের জন্য, আমাদের নিজের রিটায়ারমেন্ট প্ল্যান করার জন্য ইনভেস্টমেন্টটা জরুরি, সে মিউচুয়াল ফান্ডে হোক বা ডাইরেক্ট স্টক হোক বা ইটিএফে হোক। তো তার জন্যই এই ব্যাপারটা আমি করতে চলেছি। এই যে 4-5টা পয়েন্ট বললাম, তার সাথে সাথে 5 নম্বর পয়েন্ট আর আমি ডিটেলসে বলবো না। মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, যে কত টাকা আমি অ্যালোকেট করব, কি করব, সেটা তো একটা পুরো নিজের মতো একটা চ্যাপ্টার। সব ওয়েবিনারে এই 5টা পয়েন্টের উপরেই ডিসকাশন থাকবে উইথ ফিউ লাইভ এক্সাম্পলস। তো এইটা একটু মাথায় রাখবেন। আর আপনারা যদি ওই ওয়েবিনারে জন্য উৎসুক হন, প্লিজ নিচে ওয়েবিনার এই কথাটা লিখবেন যে হ্যাঁ আমি ওয়েবিনারে জয়েন করতে ইচ্ছুক, তাহলে আমি বুঝে যাব যে কতজন আপনারা ইচ্ছুক আছেন। সেই ব্যাপারটা একটু পারলে লিখে দেবেন। আর ওই হিন্দি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সঞ্জয় টক্স। তো মোটামুটি আশা করব এই 4-5টা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন, আপনার পোর্টফোলিও এই বাজে দিনে যখন মার্কেট 1% মাইনাস, তখন আপনার পোর্টফোলিও গ্রিন, এরকম কিন্তু করাটা খুব একটা কঠিন হবে না বলে আমার মনে হয়। ভালো থাকবেন সবাই, হ্যাপি ইনভেস্টিং, ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।